হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে তোমাদের চ্যাপ্টার 6-এর যে পার্ট 3 অবধি আমার পড়ানো হয়ে গেছিলো, আজকে হবে পার্ট 4, যেটা হচ্ছে ক্লাস 12-এর এনসিইআরটি মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সের পার্ট 4, যেটাতে আমরা দেখবো প্যাকেজিং অফ ডিএনএ হেলিক্স এবং সেন্ট্রাল ডগমার কিছু কথা। ওকে, তো এগুলো আমার পড়ানো হয়ে গেছে। এবং ডিএনএ স্ট্রাকচার আমি পার্ট 3-তে পড়িয়েছি, খুব ইম্পর্টেন্ট ডিএনএ স্ট্রাকচার, এবং তার কি কোথা থেকে কোশ্চেন আসে নিটে সেটাও আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। তোমরা যারা দেখোনি তাদেরকে আমি বলবো চ্যানেলে গিয়ে দেখে নিতে। ওকে, তো এখান থেকে আমাদের শুরু হবে। আগের দিনে এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি শেষ করেছি, আজকে আমি এখান থেকে শুরু করব। তো ফার্স্টে দেখো কি বলেছে, দ্য প্রপোজিশন অফ এ ডাবল হেলিক্স স্ট্রাকচার ফর ডিএনএ অ্যান্ড ইটস সিম্পলিসিটি ইন এক্সপ্লেনিং দ্য জেনেটিক ইমপ্লিকেশন বিকামস রিভলিউশনারি। অর্থাৎ এই যে ডাবল হেলিক্স মডেল একটা ডিএনএর হচ্ছে, এই যে আমরা প্রপোজিশনগুলো অর্থাৎ অ্যাডিনিন মানে কমপ্লিমেন্টারি জানতে পারলাম যে অ্যাডিনিনের সাথে থাইমিন হয়, গুয়ানিনের সাথে সাইটোসিন হয়, এবং তার বিষয়ে ডিএনএ স্ট্রাকচারের বিষয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম। এগুলো মানে একটা রিভলিউশনারি ডিসকভার ছিল আর কি। মানে এটা থেকে এই যে স্ট্রাকচারটা আমরা জানতে পারলাম, এবং এই মানে জেনেটিক ইমপ্লিকেশনে অনেকটা সিম্পলিসিটি হলো, অনেকটা সহজ হয়ে গেল। এটা থেকে কিন্তু অনেক মানে সায়েন্সের অনেক দরজাই আর কি খুলে গেল এই ডিএনএ স্ট্রাকচারটা আবিষ্কার হওয়ার পর। এরপরে কি করলো দেখো, ডিএনএ স্ট্রাকচারটা কে তৈরি মানে করলো, ডিসকভার করলো, সেটা হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক। এবার কি করলো, ফ্রান্সিস ক্রিক প্রপোজ দ্য সেন্ট্রাল ডগমা ইন মলিকিউলার বায়োলজি। তাহলে ফ্রান্সিস ক্রিক অ্যান্ড ওয়াটসন দুজনে মিলে কি করলো, ডিএনএ স্ট্রাকচারটাকে ডিসকভার করলো। ওকে, তারপরে কি করলো, ক্রিক কি করলো, একটা সেন্ট্রাল ডগমা বলে মলিকিউলার বায়োলজিতে একটা মানে প্রসেসের কথা বলে, এবং তাতে কি বললো, which states that the genetic information flows from DNA to RNA to protein। এই মানে ফ্রান্সিস ক্রিক কি করলো, সেন্ট্রাল ডগমা বলে একটা প্রসেস বললো, এবং তাতে বললো এই যে ডিএনএর মধ্যে আমাদের জেনেটিক ইনফরমেশন থাকে সেটা কিভাবে আমাদের মানে বডিতে প্রকাশ পায়। সেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ আসে, আরএনএ থেকে প্রোটিন হয়ে সেটা হচ্ছে ইনফরমেশনটাকে মানে বাইরে প্রকাশ পায়। সেটা হচ্ছে সেইটাকে পুরো প্রসেসটাকে আমরা বলবো সেন্ট্রাল ডগমা। অর্থাৎ ডিএনএ থেকে যখন এমআরএনএ হচ্ছে তার মধ্যে সেই প্রসেসটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন হয় ট্রান্সলেশন, আর ডিএনএ যখন ইটসেলফ ডিএনএ তৈরি করে তখন তাকে বলা হয় রেপ্লিকেশন। অর্থাৎ এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই তিনটে প্রসেসকে একসাথে ফ্রান্সিস ক্রিক বলল সেন্ট্রাল ডগমা বলে একটা প্রসেস আছে, যার মধ্যে ডিএনএ এমআরএনএতে পরিণত হয় এবং এমআরএনএ প্রোটিনে পরিণত হয়। এর মাধ্যমে জেনেটিক ইনফরমেশনটা ফ্লো করে, এবং এই সেন্ট্রাল ডগমার মধ্যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন তিনটে প্রসেস লুকিয়ে আছে। আমরা আস্তে আস্তে এই প্রত্যেকটা প্রসেস সম্বন্ধে জানবো, রেপ্লিকেশনের ডিটেলস, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। এখানে মানে এনসিইআরটিতে তাও অনেকটা কম আছে, তাই আমি আগেই আমাদের এমবিবিএসের মানে বায়োকেমিস্ট্রিতে এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন অনেক বড় করে দেওয়া আছে, তো তোমরা ওখানটাও আগে পড়ে নিতে পারো, তাহলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, এবার দেখো কি বলছে, in some virus the flow of information is in reverse direction, that is from RNA to DNA। অর্থাৎ এখানে ফ্রান্সিস ক্রিক কি বললো যে আমাদের ডিএনএ থেকে এমআরএনএ, আরএনএ থেকে হচ্ছে প্রোটিনে আমাদের জেনেটিক ইনফরমেশনটা যায়, কিন্তু কিছু ভাইরাসের ক্ষেত্রে কি দেখা যায়, এমআরএনএতেই জেনেটিক ইনফরমেশনটা স্টোর থাকে এবং তাদের এমআরএনএ থেকে ডিএনএ ফরমেশন হয়, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসে তাদের জেনেটিক ইনফরমেশনটা ফ্লো হয়। ওটা হচ্ছে এক্সেপশনাল কেস। এই দেখো এখানে বলছে, ক্যান ইউ সাজেস্ট এ সিম্পল নেম টু দ্য প্রসেস। তো এখানে কি হচ্ছে, ট্রান্সক্রিপশন আমরা দেখি ডিএনএ থেকে আরএনএ, তাহলে আরএনএ থেকে যখন ডিএনএ হবে এটার নাম হতে পারে রিভার্স ট্রান্সক্রিপশন, এবং প্রসেসটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে এই কোশ্চেনটার আমরা আনসার জেনে গেলাম, যেটা তোমরা পাশে ছোট ছোট করে লিখে রাখবে যে ক্যান ইউ সাজেস্ট এ সিম্পল নেম টু দ্য প্রসেস, ইয়েস দিস ইজ রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস। ওকে, এবার আমরা দেখি প্যাকেজিং অফ ডিএনএ হেলিক্স। অর্থাৎ ডিএনএ তো প্রচুর বড়,
তো সেটা একটা ছোট সেলের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে থাকে। তো অত ছোটোভাবে কি করে থাকে, নিশ্চয়ই তাকে প্যাকেজ করতে হয়, যেমনভাবে আমরা জামা কাপড় প্যাকেজ করে কোথাও রাখি ছোট জায়গার মধ্যে, ঠিক সেইভাবেই ডিএনএও কিন্তু প্যাকেজিং সিস্টেমের মাধ্যমে প্যাকেজড হয়ে একটা ছোট জায়গার মধ্যে থাকতে পারে। তো ওটাই আমরা দেখব যে ডিএনএ কিভাবে প্যাকেজ হচ্ছে। Taken the distance between two consecutive base pair as 0.34 ন্যানোমিটার, আগে পড়িয়েছি দুটো বেস পেয়ারের মধ্যে আমাদের ডিস্টেন্স থাকে 0.34 ন্যানোমিটার। If the length of DNA double helix in a typical mammalian cell is calculated, ব্র্যাকেটে দেওয়া আছে, simply by multiplying the total number of base pair with distance between two consecutive base pair, that is 6.6 into 10 to the power 9 base pair into 0.34 into 10 to the power minus 9 meter per base pair. It comes out to be approximately 2.2 meters. তাহলে এখানে আমাদের কি বলেছে, আমরা যেটা জানি যে একটা টিপিক্যাল ম্যামেলিয়ান সেলসের মধ্যে ডিএনএ এর মধ্যে কতগুলো টোটাল নাম্বার অফ বেস পেয়ার থাকে। সেই বেস পেয়ারটাকে আমি কি করব, সেটা হচ্ছে হিউম্যান সেলে, ম্যামেলিয়ান সেলে কি দেখা যায় 6.6 10 to the power 9 বেস পেয়ার। সরি, আমার সেটআপে একটু গন্ডগোল হয়ে গেছিলো, যাই হোক আমরা ঠিক করে নিয়েছি। তাহলে আমি যেটা বলছিলাম আর কি, যে বেস পেয়ার আমাদের টিপিক্যাল ম্যামেলিয়ান সেলসে থাকে 6.6 ইন্টু 10 to the power 9 বেস পেয়ার, অ্যান্ড দুটো বেস পেয়ারের মধ্যে আমরা ডিস্টেন্স জেনেছি 0.34 ইন্টু 10 to the power minus 9 মিটার। তাহলে এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা টোটাল ডিএনএ যে লেন্থটা সেটা আমরা পেয়ে যাব। তাহলে সেটা আমরা করে দেখি যে এই যে 2.2 মিটার হচ্ছে একটা ডিএনএ লেন্থ। তাহলে এই 2.2 মিটারটা আমরা যে মানে সেলসকে আমরা চোখে দেখতে পাই না, সেই সেলসের নিউক্লিয়াসের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে এই 2.2 মিটার ডিএনএ কিন্তু কম্প্রেসড ভাবে থাকে, মানে প্যাকেজ ভাবে থাকে। তো এই প্যাকেজিংটাকে জানা কিন্তু খুব জরুরি। A length that is far greater than the dimension of a typical nucleus. দেখো এই লেন্থটা হচ্ছে অনেক বেশি greater than the typical nucleus. How is such a long polymer packaged in a cell? তো কিভাবে এই প্যাকেজ সেলটা থাকে, এটা আমাদের কোশ্চেন মাথায় এলো। এবার আমরা তার উত্তরটা খুঁজবো। তার আগে এখানে কি বলছে, আর একটা কোশ্চেন বলছে, সেটা হচ্ছে ইফ দ্য লেন্থ অফ ই কোলাই ডিএনএ ইজ 1.36 মিলিমিটার, ক্যান ইউ ক্যালকুলেট দ্য নাম্বার অফ বেস পেয়ার ইন ই কোলাই? এটা কিন্তু তোমাদেরকে করতে হবে। তোমরা যদি না পারো তাহলে কমেন্ট বক্সে লিখো, আমি পরের যে ভিডিওটা বানাবো তার সাথে এর অ্যান্সারটা বলে দেবো। এটা খুব মজার কোশ্চেন এবং তোমরা এটা ক্যালকুলেট করো অঙ্কের মতো অনেকটা। তাহলে পরেরটাতে আমরা জানি যে হাউ ইজ সাচ এ লং পলিমার প্যাকেজড ইন এ সেল, সেটার অ্যান্সারটা কি হচ্ছে, ইন প্রোক্যারিওটস সাচ অ্যাজ ই কোলাই দো দে do not have a defined nucleus, the DNA is not scattered throughout the cell. প্রোক্যারিওটসে কি থাকে, ইউক্যারিওটসের মধ্যে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, কিন্তু প্রোক্যারিওটসে হচ্ছে ডিফাইন্ড নিউক্লিয়াস আমরা থাকে না। জানি প্রোক্যারিওটসে একটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে যে তার মধ্যে ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না। সেই জন্য কি হয়, ডিএনএটা নিউক্লিয়াস থাকে না বলে ডিএনএটা কিন্তু সাইটোপ্লাজমে মানে এদিক ওদিক হয়ে স্ক্যাটার্ড ফর্মে কিন্তু থাকে না, সেটাও কিন্তু একটা প্যাকেজড ফর্মেই থাকে। দ্য ডিএনএ ইজ নট স্ক্যাটার্ড থ্রু আউট দ্য সেল, অর্থাৎ নিউক্লিয়াসে নেই, ডিফাইন্ড নিউক্লিয়াস প্রোক্যারিওটে নেই বলেই যে ডিএনএ স্ক্যাটার্ড ফর্মে থাকবে তা নয়। কিভাবে থাকে, ডিএনএ ইজ হেল্ড উইথ সাম প্রোটিন। দেখো ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ। কি করে নেগেটিভলি চার্জ, ডিএনএ আমরা দেখেছি পলিনিউক্লিওটাইড দুটো চেনস মানে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে ডিএনএটাকে তৈরি করছে, ডাবল স্ট্র্যান্ডেড পলিনিউক্লিওটাইড চেন তৈরি করছে। তো ওই যে পলিনিউক্লিওটাইড, এক একটা নিউক্লিওটাইডে কি হয়, একটা করে ফসফেট গ্রুপ আছে, নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ জুড়ে নিউক্লিওটাইড তৈরি হচ্ছে। তো ওই যে ফসফেট গ্রুপটা ওটা হচ্ছে নেগেটিভলি চার্জ, সেই জন্যই পুরো ডিএনএটাই তাহলে নেগেটিভলি চার্জড আমরা ধরতে পারি। ইজ হেল্ড উইথ সাম প্রোটিন দ্যাট হ্যাভ পজিটিভ চার্জ। এই নেগেটিভ চার্জ ডিএনএটা কি করে, এমন কিছু প্রোটিনের সাথে ওটা বাইন্ড করে যেগুলো পজিটিভলি চার্জড প্রোটিন ইন এ রিজিয়ন টার্ম অ্যাজ নিউক্লিয়েড। কি হয়, এই ডিএনএটা সাম প্রোটিনের সাথে বাইন্ড করে একটা নিউক্লিয়েড তৈরি করে।
অর্থাৎ নিউক্লিয়াস লাইক স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা বলি নিউক্লিয়েড। আমরা জানি প্রোক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে ডিফাইন নিউক্লিয়াস পাওয়া যায় না এবং তাকে আমরা নিউক্লিয়েড বলি। এবং সেই নিউক্লিয়েডের মধ্যে কি থাকে, ডিএনএ যেটা নেগেটিভলি চার্জ, ওটা হচ্ছে একটা প্রোটিন হচ্ছে যেটা পজিটিভলি চার্জ তার সাথে বাইন্ড করে থাকে এবং সেই রিজিয়নটাকে আমরা বলি নিউক্লিয়েড। The DNA is nucleide is organized in large loops held by protein. অর্থাৎ এই ডিএনএটা নিউক্লিয়েডের মধ্যে লার্জ লুপ তৈরি করে এবং সেটা হচ্ছে প্রোটিন দ্বারা বাইন্ডেড থাকে। এবার তাহলে প্রোক্যারিওটিসে আমরা জেনে গেলাম যে ডিএনএর সাথে প্রোটিন বাইন্ড করে। এবং ইন ইউক্যারিওট এখানে কিন্তু কোশ্চেন আসে যে ডিএনএর সাথে কি টাইপ প্রোটিন, তখন আমাদের মনে করতে হবে যে ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইড আছে, তাহলে নিউক্লিওটাইড হচ্ছে ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ মানে নেগেটিভলি চার্জ, তাহলে সেটা কখনোই একটা নেগেটিভলি চার্জড প্রোটিনের সাথে বাইন্ড করবে না। অর্থাৎ যে প্রোটিনগুলোর সাথে বাইন্ড করে সেটা হচ্ছে পজিটিভ চার্জ, কারণ আমরা জানি যে অপোজিট চার্জে অ্যাট্রাকশন হয়, অর্থাৎ স্টেবিলিটি বাড়বে। আর আমাদের যখন প্যাকেজিং হচ্ছে তখন স্টেবিলিটিটাকে মানে বাড়ানোটাই আসল উদ্দেশ্য। ওকে, তাহলে প্রোটিনগুলো সবসময় পজিটিভলি চার্জ হবে। তাহলে এই জায়গা থেকে এই একটাই কোশ্চেন উঠে আসে যে ডিএনএ হচ্ছে প্রোক্যারিওটিসের ক্ষেত্রে ডিএনএ কি টাইপ অফ প্রোটিনের সাথে মানে কি চার্জ থাকে প্রোটিনে যেটার সাথে বাইন্ড করে। এবারে দেখি ইউক্যারিওটিকের ক্ষেত্রে। ইন ইউক্যারিওটস দিস অর্গানাইজেশন ইজ মাচ মোর কমপ্লেক্স। ইউক্যারিওটিক ক্ষেত্রে প্রোক্যারিওটিকে যেমন একটা প্রোটিনের সাথে নেগেটিভলি চার্জ প্রোটিনের সাথে ডিএনএ কিছু লুপ করে বাইন্ড করে গেল হয়ে গেল, কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে এই যে অর্গানাইজেশনটা হলো এটা কিন্তু অনেকটা কমপ্লেক্স। দেয়ার ইজ আ সেট অফ পজিটিভলি চার্জ বেসিক প্রোটিন, অর্থাৎ এখানে একটা প্রোটিন নেই, এখানে একটা সেট অফ প্রোটিন আছে যেটা হচ্ছে পজিটিভলি চার্জ এবং বেসিক টাইপ। তাহলে আমরা ইউক্যারিওটিকের ক্ষেত্রে যে প্রোটিন ইউজ করব তার ক্যারেক্টারিস্টিক্স কি, পজিটিভলি চার্জ অ্যান্ড বেসিক প্রোটিন, যেটা হচ্ছে হিস্টোন। A protein acquires charge depending upon the abundance of amino acid residue with charged side chain. এখানটা হয়তো তোমরা বুঝতে পারবে না, আমি বোঝানোর চেষ্টা করছি যে ফার্স্টেই তোমাদের বুঝতে হবে যে প্রোটিন আমরা জানি অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি, তো সেই অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে কিন্তু সাইড চেন থাকে। তোমরা মনে করে দেখো যে প্রোটিনস হচ্ছে মোনোমার অফ অ্যামিনো অ্যাসিড। এবারে আমরা ক্লাস 11-এ যে অ্যামিনো অ্যাসিড পড়েছিলাম সেখানে আমরা কি পড়েছিলাম, অ্যামিনো অ্যাসিড হচ্ছে একটা অ্যামাইন গ্রুপ থাকে NH2, একটা হচ্ছে COH গ্রুপ থাকে, একটা হাইড্রোজেন গ্রুপ থাকে অ্যান্ড একটা R গ্রুপ থাকে। সেই R গ্রুপটা হচ্ছে তোমার চেন কিন্তু হতে পারে, অর্থাৎ তার হচ্ছে সাইড চেন থাকতেই পারে। সেই যে সাইড চেনের যে চার্জটা থাকবে সেই চার্জের ওপর ভিত্তি করে ওই পুরো অ্যামিনো অ্যাসিডের চার্জটা কিন্তু হবে, এবং সেই অ্যামিনো অ্যাসিডগুলো নিয়ে যে প্রোটিন তৈরি সেই প্রোটিনের চার্জটাও কিন্তু ওই সাইড চেনের চার্জের ওপর ডিপেন্ড করেই কিন্তু হবে। তোমরা যদি বুঝতে না পারো তাহলে বায়োমলিকিউলসের যে অ্যামিনো অ্যাসিড চ্যাপ্টারটা মানে বায়োমলিকিউলসের ফার্স্টেই অ্যামিনো অ্যাসিড আছে, তো ওই জায়গাটা একটু পড়ে নিও, তাহলে কিন্তু বুঝতে পারবে যে প্রোটিনস হচ্ছে অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি। এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে স্ট্রাকচারে আমরা আর পাই এবং আর হচ্ছে চেইনড হতে পারে, তাতে সাইড চেইন থাকতে পারে, সেই সাইড চেনে আমরা চার্জ পাই এবং সেই চার্জের হিসাবেই কিন্তু পুরো অ্যামিনো অ্যাসিডের চার্জটা হয়, এবং সেই অ্যামিনো অ্যাসিডগুলো নিয়ে যে প্রোটিনটা তৈরি প্রোটিনেরও চার্জটা সেটাই হয়। তো এখানে কি দেখা যায়, হিস্টোন হচ্ছে একটা প্রোটিন আর রিচ ইন দ্য বেসিক অ্যামিনো অ্যাসিড রেসিডিউ লাইসিন অ্যান্ড আর্জিনিন। কি হয়, হিস্টোন যে প্রোটিনটা তৈরি ওটা কিন্তু বেসিক যে টাইপ অফ অ্যামিনো অ্যাসিড যেটা আমরা পড়েছি লাইসিন আর্জিনিন সেই সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলো নিয়ে তৈরি হয়, ফলে কি হয় হিস্টোনটাও বেসিক টাইপ অফ প্রোটিন হয়ে যায়। both the amino acid residue carry positive charge in their side chain। তাহলে আমরা বুঝতে পারলাম যে হিস্টোনটা কেন বেসিক কেন পজিটিভ চার্জ, কারণ হিস্টোন হচ্ছে একটা প্রোটিন এবং সে যে অ্যামিনো অ্যাসিডগুলো নিয়ে তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে লাইসিন অ্যান্ড আর্জিনিন, যেটা হচ্ছে একটা বেসিক টাইপ অফ অ্যামিনো অ্যাসিড এবং তাদের সাইড চেনে পজিটিভ চার্জ থাকে। এই অ্যামিনো অ্যাসিডগুলো নিয়ে হিস্টোন তৈরি হয় বলে হিস্টোন প্রোটিনটাও একটা পজিটিভ চার্জ অ্যান্ড বেসিক প্রোটিন। ওকে, এবারে হচ্ছে হিস্টোনস আর অর্গানাইজড টু ফর্ম এ ইউনিট অফ 8 মলিকিউল কল্ড অ্যাজ হিস্টোন অক্টামার। ছবিটা তোমাদের দেয়নি, দাঁড়াও আমি তোমাদের দেখাই। আচ্ছা এই তো এখানে দিয়েছে, এই যে হিস্টোন অক্টামার। এই যে হিস্টোন অক্টামারটা তৈরি হচ্ছে, এটা কি বলছে,
Histone are organized to form a unit of 8 molecules called as histone octamer. এই যে হিস্টোন অক্টামার আছে এর মধ্যে কিন্তু হিস্টোনের 8টা মলিকিউলস থাকে। 8টা মলিকিউলস মিলে একটা হিস্টোন অক্টামার তৈরি করে। The negatively charged DNA is wrapped around the positively charged histone octamer to form a structure called nucleosome. A typical nucleosome contains 200 base pair of DNA helix. কি হচ্ছে আমাদের যে আমরা জানলাম হিস্টোন প্রোটিনের হিস্টোনটা কি, হিস্টোন হচ্ছে বেসিক। এই জায়গা থেকে কি আমরা জানলাম, প্রোক্যারিওটিক ক্ষেত্রে ডিএনএ হচ্ছে শুধুমাত্র একটা পজিটিভলি চার্জ প্রোটিনের সাথে বাইন্ড করে যায়, কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিছুটা কমপ্লেক্স। সেখানে কি হচ্ছে একটা হিস্টোন প্রোটিন আছে যেটা হচ্ছে অক্টামার ফর্মে থাকে, 8টা মলিকিউল মিশে অক্টামার তৈরি করে এবং তাতে হচ্ছে ডিএনএটা মানে টার্নভাবে এই যে র্যাপড করে থাকে ডিএনএটা। এবং এই যে ডিএনএটা এটা হচ্ছে 200 বেস পেয়ার থাকে সাধারণত। আর এই হিস্টোন সম্বন্ধে যদি আমরা জানি তাহলে হিস্টোন হচ্ছে লাইসিন অ্যান্ড আর্জিনিন অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি, যে অ্যামিনো অ্যাসিডগুলো হচ্ছে বেসিক অ্যান্ড পজিটিভলি চার্জ সাইড চেন ক্যারি করে। সেই জন্য হিস্টোন যে প্রোটিনটা সেটাও হয়ে যাচ্ছে বেসিক অ্যান্ড পজিটিভলি চার্জ প্রোটিন। ওকে, তোমাদের এই কন্টেন্টস 200 বেস পেয়ার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে যে কতগুলো একটা টিপিক্যাল যে নিউক্লিওজোম, তাহলে হিস্টোন আর ডিএনএটাকে নিয়ে আমি যে স্ট্রাকচারটা তৈরি হলো ওটাকে আমি কি বললাম, নিউক্লিওজোম। শুধু হিস্টোন নয়, হিস্টোন অক্টামার। Histone octamer, দেখো the negatively charged DNA is wrapped around the positively charged histone octamer to form a structure nucleosome. A typical nucleosome contains 200 base pair, অর্থাৎ এই যে আড়াই পাক ঘড়ি ওটাকে বলে 2.5 এই যে ঘুরছে এটা হচ্ছে 2.5 ঘড়ি এবং তাতে 200টা বেস পেয়ার মানে থাকে আর কি, ডিএনএ 200টা বেস পেয়ার এনগেজ হয়। এরপরে দেখো নিউক্লিওজোমস কনস্টিটিউট দ্য রিপিটিং ইউনিট অফ স্ট্রাকচার ইন নিউক্লিয়াস কল্ড ক্রোমাটিন। এইরকম নিউক্লিওজোমগুলো, এই যে একটা নিউক্লিওজোম তৈরি হলো, এই ডিএনএটা গিয়ে আবার এই যে ডিএনএটা বেরোলো, এই ডিএনএটা গিয়ে আবার একটা হিস্টোনকে বাইন্ড করলো, আবার খানিকটা গিয়ে আবার একটা বাইন্ড করলো। তো এই যে পুঁথি অংশ নিয়ে এটা একটা ক্রোমাটিন তৈরি হচ্ছে। এই যে আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপের পিকচারে কি দেখা যায়, এই যে পুঁথিগুলো দেখা যাচ্ছে, এই যে কালো কালো বিটস দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এক একটা নিউক্লিওজোম এবং এই নিউক্লিওজোমগুলোকে মিলে একটা ক্রোমাটিন তৈরি হচ্ছে, এই যে ক্রোমাটিন। ওকে, থ্রেড লাইক স্টেইনড bodies seen in the nucleus, এটা আসে পরীক্ষায় যে থ্রেড লাইক স্টেইনড বডি seen in nucleus and bits on string কিসে মানে কি কাকে বলা হয় আর কি, সেটা হচ্ছে অ্যান্সার হবে বিটস অন স্ট্রিং এর বিটস গুলো হচ্ছে নিউক্লিওজোম এবং বিটস অন স্ট্রিংটা হচ্ছে ক্রোমাটিন। অর্থাৎ নিউক্লিওজোম ক্রোমাটিনের ওপর নিউক্লিওজোম গুলো অ্যারেঞ্জ হয়ে বিটস অন স্ট্রিং অর্থাৎ একটা দড়ির ওপর কিছু বিটস অর্থাৎ গিট মতো দেখা যায়। দেখো এটাতেও সেরকমই লাগছে যে একটা এটা দড়ি গেছে এবং এগুলো হচ্ছে বিটস, এক একটা কালো কালো, এগুলো হচ্ছে নিউক্লিওজোম আর এই সবটাকে বলা হচ্ছে ক্রোমাটিন। দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে এই যে ডিএনএ ডাবল হেলিক্স আছে এটা এসে এই যে এক একটা হিস্টোন অক্টামারে এটা হচ্ছে প্যাকেজ হলো, অর্থাৎ আড়াই পাক করে হয় এবং গিয়ে আবার দেখো আরেকটা হিস্টোন অক্টামার ঠিক এইভাবে প্যাকেজ হতে হতে এগোয় এবং এই রকম আরো 2-3টে মিলে হচ্ছে ক্রোমোজোম তৈরি করে। এই যে দেখো প্যাকেজ হচ্ছে এবং আরো 2-3টে মিলে হচ্ছে ক্রোমোজোম তৈরি করছে। এই যে প্যাকেজ ফর্ম একটা স্ট্রিং এর ওপর কি বিটস দেখা যায়, এটাকে বলা হয় ক্রোমাটিন। ঠিক আছে, দেখো ক্রোমাটিন ফাইবার এবং এগুলো সব মিলে তৈরি করে ক্রোমোজোম। ওকে, দেখো একটা এরপরে কোশ্চেন দিয়েছে, থিওরিটিক্যালি হাউ মেনি সাচ বিটস ডু ইউ ইমাজিন আর প্রেজেন্ট ইন এ ম্যামালিয়ান সেল। তাহলে আমরা জানি ম্যামালিয়ান সেলসে কতগুলো বেস পেয়ার আছে, মোট কটা বেস পেয়ার আছে, আমরা এখানে দেখলাম যে 6.6 × 10⁹ বেস পেয়ার, আর এক একটা নিউক্লিওজোমে আমরা জানলাম 200 বেস পেয়ার। তাহলে সেই একইভাবে 200 বেস পেয়ার মিলে একটা বিটস তৈরি করছে, তাহলে 6.6 × 10⁹ বেস পেয়ার মিলে কতগুলো বিটস তৈরি করবে। ওকে,
এরপর হচ্ছে the beads on string structure in chromatin is packaged to form chromatin fiber, যেটা বললাম যে একসঙ্গে মিলে chromatin fiber তৈরি, that are further coiled and condensed at metaphase state of cell division to form chromosome। অর্থাৎ এই যে beads on string স্ট্রাকচারটা প্যাকেজড হয়ে chromatin fiber তৈরি করলো, তারপর মেটাফেজ স্টেজে আবার প্যাকেজড হয়ে ক্রোমোজোম তৈরি করছে। The packaging of chromatin at higher level requires additional set of protein that collectively are referred to as non-histone chromosomal protein। অর্থাৎ এই লেভেলে ক্রোমাটিন ফর্মেশন লেভেলে হচ্ছে হিস্টোন অক্টোমার লাগছে। এরপরে আবার যখন প্যাকেজিং হচ্ছে, ফার্দার প্যাকেজিং এর মাধ্যমে ক্রোমোজোম তৈরি করছে, তখন কিন্তু নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিনও লাগতে পারে। ইন এ টিপিক্যাল নিউক্লিয়াস সাম রিজিয়ন অফ ক্রোমাটিন আর লুজলি প্যাকড and stain light and are referred to as euchromatin. The chromatin that is more densely packed and stains dark are called heterochromatin. Euchromatin is said to be transcriptionally active chromatin, whereas heterochromatin is inactive। অর্থাৎ কি হচ্ছে, এই যে প্যাকেজিং হচ্ছে এটা কোথাও কোথাও কি হয়, খুব টাইটলি প্যাক হয়, সেই জায়গাতে আমাদের হচ্ছে স্টেন করলে খুব ডার্ক স্টেন দেখা যায়, সেখানটাকে বলা হচ্ছে হেটেরোক্রোমাটিন। অ্যান্ড ইউক্রোমাটিন কাকে বলা হচ্ছে, ঠিক তার অপোজিট, অর্থাৎ লুজলি প্যাক থাকে এবং সেখানে স্টেন করলে সেটা লাইটলি দেখা যায়, এবং এই লুজলি প্যাক থাকে বলে সেখান থেকে সহজেই আমরা ট্রান্সক্রিপশন করে এমআরএনএ তৈরি করতে পারি। তাই বলা হচ্ছে ইউক্রোমাটিন ইজ সেড টু বি ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ ক্রোমাটিন, whereas হেটেরোক্রোমাটিন আমরা দেখলাম ডেন্সলি প্যাকড, সেই জন্য এটা ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ বলা চলে। তাহলে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিনের আমরা কি করব, এনসিইআরটি এই যে বইয়ের পাশে জায়গাটা, এখানে আমরা দুটো ছক করে নেব, ইউক্রোমাটিন অ্যান্ড হেটেরোক্রোমাটিন ডিফারেন্স। এটার ফার্স্টে লিখবো আমাদের ডেন্সলি প্যাকড, ইউক্রোমাটিন হচ্ছে লুজলি প্যাকড, হেটেরোক্রোমাটিনের ডেন্সলি প্যাকড। ইউক্রোমাটিন হচ্ছে লাইটলি স্টেন অ্যান্ড এটা হচ্ছে ডার্কলি স্টেন, আর এটা হচ্ছে ইউক্রোমাটিন হচ্ছে যেহেতু খোলা আছে অর্থাৎ লুজলি প্যাক, তাই ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, ট্রান্সক্রিপশন সহজেই করা যায়। আর এটা যেহেতু ডেন্সলি প্যাক হেটেরোক্রোমাটিন, তাই এটা কিন্তু ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ। ওকে, এরপরে আমরা দেখব দ্য সার্চ ফর জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ কিভাবে আমাদের মানে ডিএনএ, মানে যে ডিএনএই হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, সেটা কিভাবে আমরা মানে সার্চ, মানে কিভাবে আমাদের ডিসকভার হয়েছিল, এবং সেটা কতগুলো এক্সপেরিমেন্ট আছে, 3-4টে এক্সপেরিমেন্ট আছে, তো সেটা আমরা পরের দিন বোঝাবো। ওকে, তাহলে আজকে এই অবধি থাকুক। থ্যাংক ইউ।